আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তার সহযোগী দুই নির্বাচন কমিশনার, তাদের যে নিয়োগ হয়, এই নিয়োগ সংক্রান্ত যে আইন রয়েছে সেই আইনকে চ্যালেঞ্জ করা মামলায় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কি আইনটি বাতিল করে দেবে? সুপ্রিম কোর্ট যদি আইনটি বাতিল করে দেয়, অসাংবিধানিক বলে, তাহলে জ্ঞানেশ কুমার এবং অন্য যারা এই আইন প্রণয়নের পরে নির্বাচন কমিশনের দায়িত্ব পেয়েছেন, তাদের নিয়োগ কি বাতিল হয়ে যাবে? তাদের সময়ে যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো কি চ্যালেঞ্জে পড়ে যাবে? বিরোধীরা কি সেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলবে? দেশের রাজনীতিতে কি বড় ধরনের প্রভাব পড়বে? সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, এখনো শেষ হয়নি, সেই মামলায় বাদী কারা, বিবাদী কারা, বিচারপতি কারা, এবং বিচারপতিরা এখনো পর্যন্ত সেই মামলায় কি কি মন্তব্য করেছেন এবং এই মামলায় কি হতে পারে শেষ পর্যন্ত, অনেক কিছু বিষয় একেবারে গোড়া থেকে সবটা বুঝিয়ে দেবো, সবটা আলোচনা করবো আজকের এই বিশেষ ভিডিওতে। কারণ জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে তার যে চাকুরি, মানে মুখ্য নির্বাচন কমিশনার পদে, সেটা কিন্তু এখন ঝুলে রয়েছে বলতে পারি অনেকটা সুপ্রিম কোর্টের আপনার ইচ্ছার ওপরে বা সুপ্রিম কোর্টের বিচারের ওপরে। এই মামলার বিচার চলছে এবং আশা করা যায় যে আগামী কয়েক মাসের মধ্যে তার রায় চলে আসবে। এবার আপনাদের জানা দরকার, এই ভিডিওটাতে আমি বিস্তারিত বলবো, তথ্যভিত্তিক পুরোটা কাজে লাগবে আপনাদের, তার কারণে সেভ করে রেখে দেবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, পারলে নিচে হাইপ আছে, হাইপ বাটনে ক্লিক করে একটু হাইপ করে দেবেন। আমি একটা একটা করে ইনফরমেশন শুরু থেকে আপনাদেরকে দিচ্ছি, তারপর বিস্তারিত আলোচনা করব। প্রথমত হলো, মামলাটি 2023 সালের ডিসেম্বরের শেষ দিকে রাষ্ট্রপতি, মানে আইনটি 2023 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরপরই মামলাগুলো দায়ের করা হয়। মামলা দায়ের করেন কারা? প্রধান আবেদনকারী ডক্টর জয়া ঠাকুর 2024 সালের 2রা জানুয়ারি সুপ্রিম কোর্টে এই আইনের বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করেন। প্রথম চ্যালেঞ্জ হয় এই আইনটি সুপ্রিম কোর্টের মধ্যে। এরপরে ঠিক পরেই 5 জানুয়ারি 2024 সাল, মানে লোকসভা নির্বাচনের ঠিক আগে, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামে একটি এনজিও, আমাদের দেশে খুবই পরিচিত এনজিও, যারা রাজনীতির ক্ষেত্রে পরিচ্ছন্নতা আনার জন্য যারা কাজ করে চলেছে এবং যারা বিভিন্ন রাজনৈতিক তথ্যকে বিশ্লেষণ করে আমাদের সামনে একটা সুন্দর একটা পিকচার যারা রাখেন নিয়মিতভাবে, সেই এডিআর আরেকটি পিটিশন দাখিল করেন 2024-এর 5 জানুয়ারি। এই হলো মামলার শুরুয়াত, কারণ আবেদন না পড়লে তো মামলা শুরু হবে না, এ দিয়ে শুরু হয় মামলা। শুনানি কবে শুরু হয়? প্রথম শুনানি 2024-এর 12 জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে মামলাটির প্রথম প্রাথমিক শুনানি হয়, মানে লোকসভা নির্বাচনের আগেই। সেই দিন আদালত এই আইনের ওপর কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে অস্বীকৃতি জানায়, তবে কেন্দ্রীয় সরকারকে একটি নোটিশ পাঠায়। 2024 সালের মার্চ মাসে লোকসভা নির্বাচনের ঠিক আগে নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের আকস্মিক পদত্যাগের পর শূন্য পদ পূরণের প্রক্রিয়া রুখতে বাদীরা জরুরি আবেদন জানান সুপ্রিম কোর্টে। এর পরিপ্রেক্ষিতে 25 মার্চ 2024 এবং 21 মার্চ 2024 সুপ্রিম কোর্টে জরুরি শুনানি হয়। আদালত তখনও নতুন নিয়োগের ওপর স্থগিতাদেশ দেয়নি। মামলাটির মূল বিষয়ের ওপর বিস্তারিত ও চূড়ান্ত শুনানি শুরু হয়েছে সম্প্রতি। 2024-এ শুরু হয়েছিল, এরপর 25 চলে গেল, 26ও অর্ধেক চলে যাচ্ছে, আপনার সম্প্রতি শুরু হয়। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে 2026 সালের 6 মে থেকে এই মামলার নিয়মিত এবং ধারাবাহিক শুনানি শুরু হয়েছে। 6 মে থেকে
বর্তমানে মামলাটির চূড়ান্ত শুনানির পর্যায়ে পার করেছে এবং এটি কোনো বৃহত্তর সংবিধান বেঞ্চে পাঠানো হবে কি না তা নিয়ে আদালতে বিবেচনা করছে। মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মামলাটির ওপরে অনেক কিছু নির্ভর করবে, কারণ আমাদের দেশের সংসদে তৈরি করা আইনকে চ্যালেঞ্জ জানানো হয়েছে এই মামলায়। এবার সংসদে তৈরি করা আইনকে সুপ্রিম কোর্ট বাতিল করবে না সেই আইনকে বহালে রাখবে, এটা নির্ভর করবে এখানে, নাকি সুপ্রিম কোর্ট কোনো মধ্যপন্থা অবলম্বন করবে। কারণ আপনারা সবাই জানেন যে প্রথমে সুপ্রিম কোর্টের আদেশে নির্বাচন কমিশনার এবং মুখ্য নির্বাচন কমিশনারকে নিযুক্তির জন্য যে প্যানেল, যে আপনার সিলেকশন কমিটি তৈরি করার কথা বলা হয়, তাতে কার থাকার কথা? প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা লোকসভার এবং দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এরপরে কেন্দ্র সরকার পার্লামেন্টে আইন আনে, মানে বিল আনে, বিল পাশ হলে পরে আইন হয়, রাষ্ট্রপতি স্বাক্ষর করলে পরে তা আইনের মানে কার্যকর হয়। সেই আইনে ওই যে পুরনো কমিটি, সেই কমিটি জায়গাতে নতুন কমিটি বানানোর কথা বলা হয়। নতুন কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী, এই তিনজনকে নিয়ে টিম তৈরি হয়। এবার যারা আবেদন জানান, যারা এই আইনের বিরোধিতা করেন, সমালোচনা করেন, তাদের বক্তব্য হলো যে প্রথমে সুপ্রিম কোর্ট যে ব্যবস্থা দিয়েছিল সেই ব্যবস্থাতে একজন নিরপেক্ষ ব্যক্তির আপনার সিলেকশন সম্ভব ছিল, কিন্তু যখন আইনে বলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পছন্দের একজন কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন আর লিডার অফ দ্য অপোজিশন থাকবেন, তখন এটাকে শুরুতেই 2-1 করে দেওয়া হয়। অর্থাৎ প্রধানমন্ত্রী যে ব্যক্তিকে চাইবেন সেই ব্যক্তি আপনার দেশের নির্বাচন কমিশনার বা মুখ্য নির্বাচন কমিশনার হতে পারবেন, কারণ 2 ভোট তার পক্ষে যাবে আর 1টি ভোট যাবে লিডার অফ দ্য অপোজিশনের পক্ষে, যদি তিনি আলাদা কোনো মানে বিরোধিতা করেন বা অন্য কোনো পক্ষ অন্য কারো কথা বলেন, তাহলে প্রধানমন্ত্রীর পছন্দের হয়ে যাবে। এবং তাহলে তাদের আবেদনকারীদের বক্তব্য হলো যে তাহলে কি হবে, যে সরকারের অধীনে চলে যাবে নির্বাচন কমিশন। এবার জ্ঞানেশ কুমারের নিযুক্তি এই আইনের কারণে, এই আইনের বলে হয়েছে। তার নিযুক্তির পরে তার ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে এবং এখনো উঠছে। তো ওইটাই হলো আপনার আবেদনকারীদের আশঙ্কার মূল বিষয়। এবার সুপ্রিম কোর্টের কাছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে দেশের গণতান্ত্রিক কাঠামোতে যাতে যাদের ওপরে নির্বাচন পরিচালনা করার দায়িত্ব, তারা যাতে কোনোভাবেই পক্ষপাতিত্ব না করেন, তারা যাতে নিরপেক্ষভাবে এবং মজবুত ইনস্টিটিউশন হিসেবে তারা যাতে সিদ্ধান্ত নিতে পারেন, তারা যাতে বিরোধী দল হোক অথবা সরকারি শাসক দল হোক, কারোর প্রতি কোনো দুর্বলতা না রেখে একেবারে সংবিধান সম্মতভাবে দেশের নির্বাচনী ব্যবস্থাকে পরিচালনা করতে পারেন। এটা হলো তাদের আপনার সুপ্রিম কোর্টের কাছে দায়িত্ব, যে এরকম ব্যবস্থা এখন দেয়া। তাহলে এবার কথা হলো এবার বৃহত্তর বেঞ্চের কাছে সুপ্রিম কোর্ট পাঠাবে কিনা, এটা একটা চ্যালেঞ্জ। এবার আপনারা শুনুন যে বিভিন্ন সময়ে বিচারপতিরা এই মামলায় কি কি মন্তব্য করেছেন। এটা অত্যন্ত ইন্টারেস্টিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মামলা সম্বন্ধে আপনাদের অনেক কিছু স্পষ্ট করে দেবে। তার আগে একবার বলে নিই যে আমার ডেসক্রিপশনে আমার পছন্দের প্রোডাক্ট নিয়ে স্টোর এর লিঙ্ক দেওয়া হয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারাও আপনাদের পছন্দ মতন, আমার মনে হয় আমার পছন্দ আপনাদের পছন্দ মিলবে, জিনিস কিনতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সুপ্রিম কোর্টে মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত 2023 সালের আইনটির চ্যালেঞ্জ মামলায় বিভিন্ন শুনানিতে বিচারপতিদের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এআই রিসার্চ বলছে। বিশেষ করে 2024 সালের প্রাথমিক পর্যায়ে এবং 2026 রেগুলার মানে মে মাসে শুরু হওয়া চূড়ান্ত শুনানিতে বিচারপতিদের বেঞ্চ কেন্দ্র সরকারকে বেশ কিছু কঠোর ও খোলামেলা প্রশ্ন করেছে। কি করেছে এবার শুনুন সে মন্তব্যগুলো। 12 জানুয়ারি 2024 প্রাথমিক শুনানিতে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ মামলাটি প্রথম যখন আদালতে ওঠে তখন বাদী পক্ষ আইনটির ওপর অবিলম্বে অন্তর্বর্তী স্থগিতাদেশের দাবি জানায়। বিচারপতিদের পর্যবেক্ষণ, আমরা এই মুহূর্তে সংসদে পাশ করা কোনো আইনের ওপর এভাবে স্থগিতাদেশ দিতে পারি না।
এটি আইনি প্রক্রিয়ার পরিপন্থী, তবে বিষয়টি খতিয়ে দেখার মতো। তাই আমরা কেন্দ্র সরকারকে নোটিশ জারি করছি এবং তাদের জবাব জানতে চাইছি। এটা প্রথম দিকে ছিল বিচারপতিদের মন্তব্য। এরপরে 21শে মার্চ 2024 আপনার নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের আকস্মিক পদত্যাগের পর তড়িঘড়ি করে নতুন দুজন কমিশনার নিয়োগ করা হয়। বাদীপক্ষ অভিযোগ করে সিলেকশন কমিটির বিরোধীদের মাত্র 10 মিনিট আগে সংক্ষিপ্ত তালিকা দেওয়া হয়েছিল, যার ফলে তারা কোনো কিছু আপনার সিদ্ধান্ত নিতে পারেনি, বুঝতে পারেনি আর কি। তো যাই হোক, এবার বিচারপতিদের মন্তব্য কি ছিল? নিয়োগ প্রক্রিয়ায় আরও কিছুটা সময় দেওয়া উচিত ছিল। যখন সিলেকশন কমিটির বৈঠক চূড়ান্ত করা হয়েছিল তখন বিরোধী দলনেতাকে অন্তত 24 থেকে 48 ঘন্টা আগে নামগুলোর তালিকা দেয়া যেত, যাতে তিনি নামগুলো খতিয়ে দেখার পর্যাপ্ত সুযোগ পান। এত তাড়াহুড়ো করে স্বচ্ছতা বজায় রাখা কঠিন, এটা হলো তাদের পর্যবেক্ষণ। আদালত আরও যোগ করে, অবশ্যই সংবিধানে বলা আছে যে সংসদ এই বিষয়ে আইন তৈরি করতে পারবে, তবে সেই আইনের মূল উদ্দেশ্য হওয়া উচিত নির্বাচন কমিশনের স্বাধীনতা বজায় রাখা। দীর্ঘ বিরতির পর 2026 সালের মে মাসে যখন চূড়ান্ত শুনানি শুরু হয়, তখন আদালত পূর্ববর্তী অনুপ বার্নওয়াল 2023 মামলার রায় এবং সংসদের একচেটিয়া ক্ষমতা নিয়ে মন্তব্য করে। এবার শুনুন ভালো করে। বিচারপতি দীপঙ্কর দত্ত বলেছেন, আমাদের মানে সুপ্রিম কোর্টের 2023 সালের রায়ে প্রধান বিচারপতিকে সিলেকশন কমিটিতে রাখার যে নির্দেশ দেওয়া হয়েছিল তা ছিল একটি সাময়িক ব্যবস্থা বা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট। যতদিন না সংসদ আইন আনছে ততদিন পর্যন্ত এই আদেশটা ছিল। আপনারা মানে বিবাদী পক্ষ কি বলতে চাইছেন? আপনারা কি বলতে চাইছেন যে সংসদের এই বিষয়ে আইন বানানোর কোনো ক্ষমতাই নেই? তিনি প্রশ্ন করেছেন আবেদনকারীদের। নাকি আদালত সংসদকে নির্দেশ দিতে পারে যে আইনটি ঠিক কিভাবে তৈরি করতে হবে? এটা তার প্রশ্ন ছিল। আদালত স্পষ্ট করে সংসদ আইন তৈরি করতে পারে, তবে তা সংবিধানের মূল কাঠামোর সাথে সঙ্গতিপূর্ণ কিনা সেটি দেখার বিষয়। সংসদ তো ডেফিনেটলি আইন তৈরি করতে পারে, সংসদের আইন তৈরি করার ক্ষমতা কেউ খর্ব করতে পারে না। কোনো রাজনৈতিক দলই এ নিয়ে আপত্তি তুললে কোনো লাভ হবে না। কিন্তু সেই আইনটা অতি অবশ্যই সংবিধান অনুযায়ী হতে হবে, এটা মাথায় রাখতে হবে। এটা আপনাদের সবাইকে আমি জানিয়ে দিই এই ভিডিওতে যে আমাদের দেশের সবচেয়ে বড় আইনের বই হলো সংবিধান, ভারতের সংবিধান। এবং ভারতের সংবিধানের যে ব্যবস্থা দেয়া হয়েছে সেই ব্যবস্থার সঙ্গে মিল রেখেই সংসদে আইন তৈরি করা যাবে। আমাদের দেশের সংবিধানের সঙ্গে বিপরীত কোনো আইন তৈরি করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এই কারণে এই যে আইনটি তৈরি করা হয়েছে পার্লামেন্টে, কেন তৈরি করলো এ নিয়ে কোনো কোশ্চেন হতে পারে না। কিন্তু আইনটি সংবিধান অনুযায়ী হলো কিনা, সংবিধানের মূল ভাবনা অনুযায়ী হলো কিনা, সেটা বিচার্য বিষয়। এটা নিয়ে অবশ্যই প্রশ্ন তোলার, এবং এইখানে প্রশ্ন যে তোলা হয়েছে সেটা এদিক থেকে খুব গুরুত্বপূর্ণ। 14 মে 2026 সর্বশেষ ও সবচেয়ে কঠোর পর্যবেক্ষণ বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে। এই দিনের শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত সিলেকশন কমিটিতে ক্যাবিনেট মন্ত্রীকে রাখা এবং সরকারের 2-1 সংখ্যাগরিষ্ঠতার সুবিধা নিয়ে সব থেকে কড়া ভাষায় প্রশ্ন তোলেন। আমি বললাম না যে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পছন্দের একজন মন্ত্রী, তাহলে তো দুইজন একদিকে হয়ে গেল। কারণ কেন্দ্রীয় মন্ত্রী যিনি, তার তো চাকুরি নির্ভর করে প্রধানমন্ত্রীর ইচ্ছের ওপর। তিনি চাকুরি পান মানে মন্ত্রী হিসাবে তিনি শপথ গ্রহণ করার সুযোগই পান তিনি প্রধানমন্ত্রীর ইচ্ছাতে। প্রধানমন্ত্রী তার নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করলে পরে রাষ্ট্রপতি তাকে ডাকেন শপথ গ্রহণের জন্য। আবার প্রধানমন্ত্রী যদি বলে দেন যে তাকে মন্ত্রিসভায় আর দরকার নাই, তাকে সরিয়ে দিন, তাহলে রাষ্ট্রপতি তাকে সরিয়ে দেন। তাহলে যে ব্যক্তির ইচ্ছার ওপরে একজন কেন্দ্রীয় মন্ত্রীর মন্ত্রিত্ব নির্ভর করে, সেই ব্যক্তির পছন্দের বাইরে গিয়ে তো তিনি কোনো মন্তব্য করবেন না। কারণ মন্ত্রিসভাতেও প্রধানমন্ত্রী তার নেতা, রাজনৈতিক তার দলের মধ্যেও তিনি নেতা। তো সুতরাং নিজের নেতার মতের বিরুদ্ধে তিনি যাবেন না। তাহলে শুরুতেই 2টা ভোট একদিকে হয়ে গেল, আরেক দিকে কয়টা ভোট? একটা ভোট। একটা ভোট কার? একটা ভোট হলো বিরোধী দলনেতা। এবার যতই চেষ্টা করুক না কেন, বিরোধী দলনেতা যতবারই বলুক না কেন, ভোটাভুটি হলে বিরোধী দলনেতা প্রত্যেকবার হারবেন, এটা আগে থেকেই গ্যারান্টেড হয়ে গেল এই আইন অনুসারে। এবার তিনি বলেছেন, বিচারপতি দীপঙ্কর দত্ত বলেছেন,
নির্বাচন কমিশনকে শুধু স্বাধীন হলেই চলবে না, তাকে দৃশ্যত স্বাধীন মনে হতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা বলে দিল, হয়ে গেল না, তা না, তাকে দেখা যেতে হবে যে সে স্বাধীনভাবে কাজ করছে কিনা। মানে আমরা যারা ভারতের নাগরিক, আমাদের চোখে পড়তে হবে। এদিক থেকেই এই আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো আপনাদের সবাইকে বুঝতে হবে। আপনি কোন পার্টির সাপোর্টার এটা আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু আপনার জন্য, কারণ আজকে আপনি হয়তো বিরোধী দলে আছেন, দলের সমর্থক আছেন, কালকে শাসক দলের সমর্থক হতে পারেন। আজকে আপনি শাসক দলের সমর্থক আছেন, কালকে বিরোধী দলের সমর্থক হতে পারেন। আপনার কালচক্রের কারণে ক্ষমতা পাল্টে যায়, আজকে এই পার্টি তো কালকে আরেক পার্টি হতে পারে। তো আপনার জন্য এখন হয়তো অতটা ইম্পর্টেন্ট না হতে পারে, তখন ইম্পর্টেন্ট হতে পারে। এখন খুব ইম্পর্টেন্ট মনে হতে পারে, তখন আবার আপনার কাছে ইম্পর্টেন্ট মনে নাও হতে পারে। আমার বক্তব্য হলো, আপনাকে ভালো করে এই বিষয়গুলোকে বুঝতে হবে। বলছেন আপনারা কমিটিতে লোকসভার বিরোধী দলনেতাকে রেখেছেন, কিন্তু সিদ্ধান্ত তো হচ্ছে 2-1 সংখ্যাগরিষ্ঠতা, এবং তৃতীয় সদস্যটি হলেন প্রধানমন্ত্রীর মনোনীত একজন ক্যাবিনেট মন্ত্রী। বিচারপতি দীপঙ্কর দত্ত বলছেন, তাহলে এই কমিটিতে স্বাধীনতার যে খোলস বা প্রদর্শন করা হচ্ছে তার অর্থ কি, তিনি প্রশ্ন তুলেছেন। এবার দীপঙ্কর দত্ত বিচারপতি তিনি বলেছেন, আমি ভাবছিলাম একজন সিবিআই ডিরেক্টর নিয়োগের কমিটিতে দেশের প্রধান বিচারপতি থাকতে পারেন, আইন শৃঙ্খলা বা আইনের শাসন রক্ষার খাতিরে, কিন্তু দেশের গণতন্ত্র বাঁচিয়ে রাখার জন্য বা একটি পরিচ্ছন্ন ও অবাধ নির্বাচন নিশ্চিত করার জন্য কমিটিতে একজন সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তি থাকতে পারবেন না। মানে ভাবেন, সিবিআই ডিরেক্টর, কদিন আগে তো রাহুল গান্ধী গেলেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও গেলেন প্রধানমন্ত্রীর বাড়িতে, সেখানে মিটিং হলো, আপনারা দেখেছেন হয়তো, তার ভিডিও দেখেছেন বা সংবাদপত্র পড়েছেন। সিবিআই ডিরেক্টরকে নিয়োগ করা, সিবিআই ডিরেক্টরের উপরে আমার দেশের সম্পূর্ণ গণতান্ত্রিক কাঠামো নির্ভর করে না। সিবিআই সারা দেশের সব বিষয় নিয়ে তদন্ত করে না, এবং সিবিআই অবাধ বিশাল ক্ষমতাও না, সিবিআই কোনো সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানও না। সিবিআই চাইলে আমার দেশের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে এদিক ওদিক করে দিতে পারবে না। সেই সিবিআই ডিরেক্টরের সিলেকশন কমিটিতে দেশের চিফ জাস্টিস রয়েছে, এতে সরকারের কোনো আপত্তি নেই, কিন্তু যার ওপরে, যে প্রতিষ্ঠানের ওপরে আমার দেশের সম্পূর্ণ গণতান্ত্রিক কাঠামোটা নির্ভর করছে, সেই নির্বাচন কমিশনারদের নিয়োগের ব্যাপারে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকতে পারবেন না, সেখানে থাকতে হবে প্রধানমন্ত্রীর পছন্দের একজন কেন্দ্রীয় মন্ত্রী। এই প্রশ্নটাই মূলত দীপঙ্কর দত্ত করেছেন, ফলে মামলা অত্যন্ত ক্রুশাল হয়ে গেছে। তিনি বলেছেন, আমরা বলছি না যে প্রধান বিচারপতিকেই থাকতে হবে, কিন্তু একজন নিরপেক্ষ ব্যক্তি কেন থাকবেন না? এবার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছাড়া আর কাকে এক্ষেত্রে নিরপেক্ষ হিসেবে এনে বসানো যেতে পারে, আমার তো সন্দেহ রয়েছে। রিজার্ভ ব্যাংকের গভর্নর জেনারেলকে তো নিশ্চয়ই না, তাকেও কেন্দ্র সরকারই নিয়োগ করে। তাছাড়া আপনার স্টাফ সিলেকশন কমিটি বলেন, ইউপিএসসির চেয়ারম্যান বলেন, তাদেরকেও কেন্দ্র সরকার নিয়োগ করে, তাদের দ্বারা হবে না। কোন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হবে না, কারণ কেন্দ্রীয় সরকারই অথবা রাজ্য সরকার তাদেরকে নিয়োগ করে, সুতরাং তারাও হবে না। তাহলে কে এমন রয়েছে যাকে আপনার কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করতে পারে না, অন্ততপক্ষে কাগজে পত্রে? কে এমন রয়েছে যাকে কোনো রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করতে পারে না? সেই ক্ষেত্রে তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রয়েছে। আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে বাদ দিলে যদি বলা হয় যে না হাইকোর্টের চিফ জাস্টিস থাকবে, তাহলে তো এর কোনো যুক্তি নেই, কারণ অনেকগুলো হাইকোর্ট রয়েছে, অনেকজন চিফ জাস্টিস অফ হাইকোর্ট রয়েছেন, তাদের মধ্যে কাকে বসানো হবে? আর তিনি তো একটা হাইকোর্টের চিফ জাস্টিস, সুতরাং তার ব্যাপার এখানে আসে না, সারা দেশের ব্যাপার। সুতরাং চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার আপনার নামটা এখানে ইম্পর্টেন্ট। এরপরে আপনার দীপঙ্কর দত্ত কেন্দ্রের আইনজীবীর উদ্দেশ্যে বলেন যে ধরে নেওয়া যাক শাসক দলের 300 জন সাংসদ আছেন, সবাই তো আর মন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী তার পছন্দের সেরা 25 জনকে মন্ত্রী বানালেন। ডেফিনেটলি প্রধানমন্ত্রী খুব পছন্দের না হলে তো কাউকে প্রধানমন্ত্রী তার ক্যাবিনেটে নেবেন না, সুতরাং যাকে তিনি ক্যাবিনেটে নিয়েছেন তিনি প্রধানমন্ত্রী পছন্দের ব্যক্তি। এবার আপনারা সেখান থেকে একজনকে এনে এই কমিটিতে বসালেন। একজন ক্যাবিনেট মন্ত্রী কি কখনো প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন বা প্রধানমন্ত্রীর বিরোধিতা করতে পারবেন? এই প্রশ্নটা করেছেন বিচারপতি দীপঙ্কর দত্ত সরকারের আইনজীবীর উদ্দেশ্যে। এর উত্তরে অ্যাটর্নি জেনারেল নাকি বলেছেন যে হয়তো পারবেন না, অর্থাৎ তিনি স্বীকার করে নিয়েছেন, না স্বীকার করার তো কোনো অর্থ নাই। তো এটা যত বড় আইনজীবী হোক না কেন,
কেন্দ্রের যত বড় ভক্তই হোক না কেন, তিনি অস্বীকার করার তো সুযোগ পাবেন না, এটা না। কারণ তিনি সবাই জানেন যে প্রধানমন্ত্রীর ইচ্ছার উপরে একজন মন্ত্রীর মন্ত্রিত্ব নির্ভর করে। সুতরাং প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে গিয়ে যদি তিনি ভোট দেন, তাহলে প্রধানমন্ত্রী তো এই মিটিংয়ের পরে কিছুক্ষণ পরে হয়তো রাষ্ট্রপতির কাছে কাগজ পাঠিয়ে দেবেন, বলে দেবেন যে অমুককে আর আমার মন্ত্রিসভায় দরকার নাই, তার মন্ত্রিত্ব চলে যাবে। এরপরে প্রধানমন্ত্রীর পার্টিতে তার আর কোনো গুরুত্ব থাকবে বলে মনে হয় আপনাদের? তাকে মানে তার রাজনৈতিক অবস্থাটা কোন জায়গায় যেতে পারে মানে গুরুত্বের দিক থেকে? তো সুতরাং এটা অর্থহীন। এবার বিচারপতি আবার পাল্টা বলেন, তার মানে দাঁড়াচ্ছে পুরো নিয়োগ প্রক্রিয়াটি আদতে সম্পূর্ণ কার্যনির্বাহী বা সরকারের নিয়ন্ত্রণে রয়ে যাচ্ছে। এটা সরকারের নিয়ন্ত্রণে, ডেফিনেটলি সরকারের নিয়ন্ত্রণে, এ নিয়ে কোনো আপনার যদি কিন্তু কোনো সুযোগ নেই। এবার যেহেতু এই মামলায় সংবিধানের মৌলিক কাঠামোর ব্যাখ্যা জড়িয়ে রয়েছে, তাই বিচারপতিরা মন্তব্য করেন যেহেতু এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন জড়িত, তাই আমরা এই মামলাটিকে 5 জন বিচারপতির বৃহত্তর সংবিধান বেঞ্চে পাঠানোর কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছি। এই সিদ্ধান্ত যদি সুপ্রিম কোর্টের 2 জন বিচারপতির ডিভিশন বেঞ্চ নেয়, তাহলে 5 বিচারপতির একটি সংবিধান বেঞ্চ তৈরি হবে। তারা 2 জন সেখানে থাকবেন কিনা আমি জানি না, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেই টিম তৈরি করবেন নর্মালি। সেই 5 জন বিচারপতির সংবিধান বেঞ্চ এই মামলাটিকে শুনবে এবং ভালো করে শুনে তারা দেখবে যে সংবিধান অনুযায়ী এই মামলা টেকার মতন কিনা। যদি তারা দেখেন যে না এই আইনটি সংবিধান অনুযায়ী হয়েছে, তাহলে আইনের পক্ষে রায় দেবে যে আইন থাকবে, অসুবিধা নেই। যদি তারা দেখেন যে না এই আইনটি সংবিধানের মূল ভাবনা অনুযায়ী না, তাহলে আইনটিকে বাতিল করে দিতে পারেন। তাহলে এই যে বিরাট বড় তার মানে হলো শুধু এইটুকু মন্তব্য থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে 2 জন বিচারপতির দৃষ্টিতে এই মামলার গুরুত্ব কত ব্যাপক। তার কারণে এই মামলাটি নিয়ে এখন ভীষণ চিন্তায় রয়েছে একদিকে বিজেপি এবং এনডিএ, আর একদিকে কংগ্রেস এবং ইন্ডিয়া জোট। কেন বিজেপি এবং এনডিএ? কারণ হলো বিজেপির কাছে এটা জরুরি যে তাদের নেতৃত্বে তৈরি হওয়া আইনে টিকে যাক এবং সেই আইন অনুযায়ী কেন্দ্রের পছন্দ মতো ব্যক্তিরা নির্বাচন কমিশনে আসুক নিয়মিতভাবে, এবং নির্বাচন কমিশন যাতে পুরো নির্বাচনী প্রক্রিয়াতে তাদের সহযোগিতা করতে পারে সেই রকম যাতে তৈরি হয় ইনস্টিটিউশনটা, এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। এনডিএরও অনেক দল, সব দল হয়তো না, কিন্তু অনেক দলই হয়তো মনে করতে পারে যে বিজেপির সুবিধা হলে তো আমাদেরও সুবিধা, নাও মনে করতে পারে। আবার কংগ্রেসের দিক থেকে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যদি এই আইন টিকে যায়, বাতিল না হয়, এবং জ্ঞানেশ কুমার এবং যারা যারা আপনার এখন আছেন তারা এবং পরবর্তী সময় যারা আসবেন তারাও যদি মূলত বিজেপির পছন্দের লোক হয়, মূলত প্রধানমন্ত্রী পছন্দের লোক হয়, কেন্দ্রীয় সরকারের নিজেদের পছন্দের লোক হয়, তাহলে কংগ্রেসের পক্ষে রাজনীতি করা খুব কঠিন হয়ে যাবে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আপনার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বারবার প্রত্যেকটি স্টেজে তৃণমূল কংগ্রেস আপত্তি তুলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, তৃণমূলের প্রায় প্রত্যেকটি নেতা আপত্তি তুলেছিলেন। তারা বারবার বলেছিলেন যে জ্ঞানেশ কুমার সহ পুরো নির্বাচন কমিশন বিজেপির জন্য কাজ করছে, এই কথাগুলো তারা বারবার বলেছিলেন। তারা বারবার বলেছিলেন যে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে, সংবিধান অনুযায়ী কাজ করছে না, এবং মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গড়িয়েছিল, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ পর্যন্ত করেছিল বিভিন্ন সময়ে, মনে আছে আপনাদের? এই সমস্ত কিছু হয়েছিল। তাহলে বিরোধী দলগুলোর জন্য ইন্ডিয়া অ্যালায়েন্সের বিভিন্ন দল, আম আদমি পার্টি হোক, সমাজবাদী পার্টি হোক, শিবসেনা ইউবিটি হোক, আরজেডি হোক, এরকম বিভিন্ন দল, তৃণমূল, কংগ্রেস সবাই এই মামলা নিয়ে ভীষণ রকম টেনশনে রয়েছে। কারণ এই মামলা বাতিল হলে না, এই আইন বাতিল হলে, এবং যদি আবার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওই সিলেকশন কমিটিতে আসেন, সেরকম যদি রায় হয়, তাহলে তাদের সামনে একটা আশার আলো জ্বলতে পারে। এরপরে হয়তো বা একেবারে কোনো দলের বশংবদ, ভীষণ প্রিয়পাত্র, ভীষণ দলের প্রতি অনুগত এইরকম কোনো ব্যক্তি হয়তো নির্বাচন কমিশনে নাও আসতে পারে। এরপরে হয়তো নির্বাচন কমিশন অনেকটাই নিরপেক্ষভাবে, বিরোধীদের ভাষায় অনেকটাই নিরপেক্ষভাবে হয়তো আচরণ করবে। এতে হয়তো বিরোধীদের কম ক্ষতি হবে।
এই কারণে তারাও তাকিয়ে রয়েছেন এই মামলার দিকে। এবার আমি আমার এআই এজেন্টকে প্রশ্ন করেছিলাম, আইনটি বাতিল হওয়ার সম্ভাবনা কতটুকু। আইনটি বাতিল, সুপ্রিম কোর্টে 2023 সালের এই নির্বাচনী আইনটি সিইসি অ্যান্ড ইসি অ্যাক্ট 2023 সম্পূর্ণ বা আংশিক বাতিল হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে এটি পুরোপুরি বাতিল হওয়া আইনি দিক থেকে বেশ জটিল। 2026 সালের মে মাসের বর্তমান পরিস্থিতি এবং বিচারপতিদের তীব্র পর্যবেক্ষণ বিশ্লেষণ করলে দেখা যায়, সুপ্রিম কোর্ট আইনটিকে সরাসরি ছুঁড়ে ফেলার চেয়ে এর কাঠামো পরিবর্তন বা সংশোধন করার দিকে বেশি ঝুঁকতে পারে। কেন বলছে কথা? বিচারপতি দীপঙ্কর দত্তের সাম্প্রতিক পর্যবেক্ষণ ইঙ্গিত দিচ্ছে যে আদালত এই আইনের বর্তমান সিলেকশন কমিটির গঠন নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট। আইনটি ধাক্কা খেতে পারে মূলত দুটি কারণে বলছে। একটি কারণ হলো, ভারতের সংবিধানে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্রকে সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো ঘোষণা করা হয়েছে। ওইখানে হলো আসল বিষয়টা। আদালত যদি মনে করে যে প্রধানমন্ত্রীর পছন্দের ক্যাবিনেট মন্ত্রীকে কমিটিতে রেখে 2-1 সংখ্যাগরিষ্ঠতার যে ব্যবস্থা করা হয়েছে তা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নষ্ট করছে, তবে আদালত আইনটির ওই নির্দিষ্ট ধারা অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করতে পারে। 2 নম্বর পয়েন্ট বলছে, বিচারপতিরা স্পষ্ট বলেছেন প্রধান বিচারপতিকেই থাকতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু এমন একজন ব্যক্তি কেন থাকবেন না যিনি সম্পূর্ণ নিরপেক্ষ। আদালত সরকারকে বাধ্য করতে পারে আইনটি সংশোধন করে ক্যাবিনেট মন্ত্রীর জায়গায় কোনো নিরপেক্ষ সাংবিধানিক পদাধিকারী বা লোকপালের মতো কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করতে। কিন্তু লোকপালের ক্ষমতাও তো সীমাবদ্ধ। সুপ্রিম কোর্টের ক্ষমতার সঙ্গে বা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এর ক্ষমতার সঙ্গে লোকপালের ক্ষমতার তো তুলনাই হয় না। আপনাদের লোকপাল সম্বন্ধে হয়তো সাধারণ ধারণা আছে, লোকপাল এবং লোকায়ুক্ত। আপনি যে রাজ্য থেকে আমার ভিডিও দেখছেন সেই রাজ্যে হয়তো লোকায়ুক্ত নিয়োগ করা হয়েছে। আপনি কি বলতে পারবেন লোকায়ুক্তর নাম কি আপনার রাজ্যের? যদি পারেন তাহলে আপনি এখানে লিখে জানান তো কমেন্ট বক্সে যে আপনার রাজ্যের লোকায়ুক্তের নাম আপনি জানেন কিনা। যদি জানেন তার নিচে একটা সিদ্ধান্ত, লোকায়ুক্তের সিদ্ধান্ত যেটা আপনার দৃষ্টি আকৃষ্ট করছে বা করেছে এবং আপনার রাজ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, এরকম একটা সিদ্ধান্ত লোকায়ুক্ত নিয়েছে, ঘোষণা করেছে, এখানে একটু কমেন্ট করে জানান তো, তাহলে আমি একটু সমৃদ্ধ হব। বাদ বাকি দর্শকরাও জানতে পারবেন যে কোন রাজ্যে কোন লোকায়ুক্ত এরকম করে ঐতিহাসিক রায় দিয়েছেন যেটা নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। তো এই কারণে এইটাও খুব ইম্পর্টেন্ট বিষয়। এবার আইনটি টিকে যাওয়ার পক্ষে যুক্তি বলছে, আইনটি পুরোপুরি বাতিল না হওয়ার পেছনেও সুপ্রিম কোর্টের নিজস্ব কিছু আইনি সীমাবদ্ধতা ও যুক্তি রয়েছে, যা বিচারপতিরা 6 মে 2026 শুনানিতে উল্লেখ করেছেন। কি বলেছেন? সংবিধানের অনুচ্ছেদ 324(2) অনুযায়ী নির্বাচন কমিশনার নিয়োগের নিয়ম কি হবে তা নিয়ে আইন বানানোর একক অধিকার দেশের সংসদের, পার্লামেন্টারি অধিকারও রয়েছে ব্যাপারে আইন তৈরি করা। আদালত নিজেই স্বীকার করেছে যে 2023 সালের অনুপ বার্নওয়াল রায়ে প্রধান বিচারপতিকে কমিটিতে রাখার নির্দেশটি ছিল একটি সাময়িক ব্যবস্থা, যতদিন না সংসদ আইন তৈরি করছে। সংসদ এখন আইন তৈরি করে ফেলেছে, তাই আদালত সরাসরি বলতে পারে না যে সংসদের আইন বানানোর ক্ষমতাই নেই। আদালত আইন বানাবে এরকম তো না, আইন বানানোর অধিকার আমাদের দেশের সংসদের, কিন্তু সেই আইনটি সংবিধান অনুযায়ী হয়েছে কিনা সেটা বিচার করার ক্ষমতা সুপ্রিম কোর্টে। সেটা সরকার ঠিক করবে না, এটা অন্য কেউ ঠিক করবে না, এটা একমাত্র সুপ্রিম কোর্টের কাছে সেই ক্ষমতা, বিচার বিভাগের কাছে সেই ক্ষমতা। এবার নীতিগত সিদ্ধান্ত কি হতে পারে? সাধারণ সরকারের নীতিগত বা আইনসভার আইনি সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট সহজে হস্তক্ষেপ করে না, যদি না তা মৌলিক অধিকারের চরম পরিপন্থী হয়। এবার এই বিষয়টাও তো মৌলিক অধিকারের সঙ্গে কানেক্টেড, কারণ গণতান্ত্রিক পুরো কাঠামোর সঙ্গেই তো আমার গণতান্ত্রিক অধিকার, প্রত্যেকটি নাগরিকের মৌলিক অধিকারের গ্যারান্টি নির্ভর করে। গণতন্ত্র যদি লঙ্ঘিত হয়, যদি নিরপেক্ষভাবে নির্বাচন না হয়,
তাহলে নাগরিকের যে ভোট দানের অধিকার, সেই অধিকারটা কি সুরক্ষিত থাকতে পারবে? যদি দেখা গেল এমন একটা ব্যবস্থা কায়েম করা হয়েছে যে ব্যবস্থাতে প্রকৃত ভোটারকে বাধা দেওয়া হলো, আর যে প্রকৃত ভোটার না তাকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হলো, তাহলে নাগরিকের মৌলিক অধিকার, নাগরিকের স্বাধীনতা, নাগরিকের সমস্ত অধিকার এগুলি কি সুরক্ষিত থাকবে? থাকবে না। আবার 2 নম্বরই নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে যদি কেউ নির্বাচিত হয়ে সরকারে যায়, সে কি নাগরিকের আপনার নাগরিককে মর্যাদা দেবে? বা নাগরিকদের ওপরে যেহেতু তার নির্বাচনটা নির্ভর করে না, সে কি তখন নাগরিকদের স্বার্থে কাজ করবে? নাগরিকদের অধিকারগুলোকে রক্ষা করবে? এই সমস্ত কিছুই বেসিক প্রশ্ন মাথায় রাখতে হবে। তো তার কারণেই আপনার সুপ্রিম কোর্টের কাছে এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আইনটি হুবহু বর্তমান রূপে টিকে থাকার সম্ভাবনা কম, কারণ আদালত ইতিমধ্যেই একে লোক দেখানো স্বাধীনতা বা এক্সিকিউটিভ ভেটো বলে তকমা দিয়েছে। এবার কি হতে পারে? মামলাটি 5 জন বিচারপতির সংবিধান বেঞ্চে পাঠানো হতে পারে। সেখানে দীর্ঘ শুনানির পর আদালত এই আইনটি সরাসরি বাতিল না করে সিলেকশন কমিটি পুনর্গঠনের নির্দেশ দিতে পারে, যাতে কার্যনির্বাহী বা সরকারের একক প্রাধান্য বা একচেটিয়া ক্ষমতা খর্ব হয়। 2 নম্বর হলো, সুপ্রিম কোর্টের কঠোর মনোভাব দেখে আইনি জটিলতা এড়াতে সরকার নিজেই সংসদে আইনটি সংশোধন করে ক্যাবিনেট মন্ত্রীর বদলে কোনো গ্রহণযোগ্য নিরপেক্ষ নাম, যেমন প্রাক্তন উপরাষ্ট্রপতি বা কোনো সর্বজনগ্রাহ্য ব্যক্তিত্ব প্রস্তাব করতে পারে। যদিও এটাও বিরোধীদের কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এরা মূলত কোনো একটি রাজনৈতিক দলেরই সদস্য থাকেন প্রথমে। সাধারণত তাদেরকে একটা রাজনৈতিক দলই প্রথম পছন্দ করে, তারপর তাদের ইলেকশনে দাঁড়ানোর আগে ঠিক আছে তারা কোনো সেই দলের সদস্যপদ ছেড়ে দেয়, সারেন্ডার করে দেয়। এরপরে তারা ইলেকশনে দাঁড়ায় এবং তাদেরকে ভোট কারা দেয়? তাদেরকে ভোট রাজনৈতিক দলগুলোর তরফ থেকে আপনার তাদের হয়ে যারা ইলেকশনে দাঁড়িয়ে বিধায়ক হয়েছেন, সাংসদ হয়েছেন, তারাই দেয়। তো সুতরাং যদিও রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে হুইপ জারি করা যায় না, কিন্তু তবুও রাজনৈতিক দলের একটা ভূমিকা তো থাকে। এবার সুপ্রিম কোর্ট এখানে বলা হচ্ছে যে এরকম সরকার করতে পারে, যে সরকার হয়তো আইনটাকে সংশোধন করে আপনার নতুন একটা রূপ দিতে পারে। এবার আগামী 19শে মে 2026 সরকারের পাল্টা জবাবের পর বোঝা যাবে আদালত এই বিষয়ে চূড়ান্ত কোনো রায় দেওয়ার দিকে এগোচ্ছে নাকি এটিকে সরাসরি সংবিধান বেঞ্চে স্থানান্তরিত করছে। এবার আমি প্রশ্ন করেছিলাম, আইনটি বাতিল হলে কি কি প্রভাব পড়বে? বলছে সুপ্রিম কোর্ট যদি 2023 সালের এই আইনটি বাতিল করে দেয়, সম্পূর্ণ বা আংশিকভাবে বাতিল করে, তবে দেশের রাজনৈতিক, আইনি এবং প্রশাসনিক ব্যবস্থায় এর এক সুদূর প্রসারী প্রভাব পড়বে।